পারমাণবিক অস্ত্র আসলে কি? বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো পারমাণবিক অস্ত্র। নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় পরমাণু ভেঙে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। পারমাণবিক বোমা বা অস্ত্র তৈরিতে এই নিউক্লিয়ার ফিশনকেই ব্যবহার করা হয়। নিউক্লিয়ার ফিশন একটি চেইন বিক্রিয়া, যা একবার শুরু হলে চলতেই থাকে, ফলে শক্তির পরিমাণ হয় অভাবনীয়। হাইড্রোজেন বোমার ক্ষেত্রে ব্যবহৃত হয় ফিশন ও ফিউশন এই দুই প্রক্রিয়ার সংমিশ্রণ। এই ফিউশন কি? ফিশনের ঠিক বিপরীত। ফিশনে যদি ভাঙন হয় তো ফিউশনে হয় সংযোজন। ইতিহাসে একবারই পারমাণবিক অস্ত্র ব্যবহারের নজির আছে। সেটা 1945 সালের আগস্টে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে। আমেরিকা সে সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুটি বোমা নিক্ষেপ করে। দুটি শহরে প্রথম বিস্ফোরণের আঘাতেই মারা যায় হাজারো মানুষ। পরে এর তেজস্ক্রিয়তায় প্রাণ হারায় আরও বহু মানুষ। সঙ্গে অঙ্গহানি ও দীর্ঘমেয়াদী প্রভাব তো আছেই। তবে সেই প্রথম দিকের পারমাণবিক বোমাগুলোর বিস্ফোরণ ক্ষমতা তুলনামূলকভাবে কম ছিল। এগুলো আকারে বড় ছিল, আবার ফেলতে হতো প্লেন থেকে। সেই তুলনায় প্রযুক্তির অগ্রগতিতে আধুনিক পারমাণবিক অস্ত্র এখন অনেক বেশি শক্তিশালী ও বিধ্বংসী। আধুনিক ওয়ারহেড এতটাই ছোট যে একটি ক্ষেপণাস্ত্রে একাধিক ওয়ারহেড স্থাপন করা যায়, এবং এগুলোর প্রতিটির ক্ষমতা হিরোশিমায় ফেলা বোমার তুলনায় 1000 গুণ বেশি। 1945 সালে হিরোশিমা ধ্বংসকারী পারমাণবিক বোমার বিস্ফোরণ ক্ষমতা ছিল প্রায় 15 কিলোটন। যদিও সেটি পুরো একটি শহর ধ্বংস করে দিয়েছিল, আজকের মানদণ্ডে সেই অস্ত্রটিকে স্বল্প ক্ষমতার ওয়ারহেড বলা হবে। বর্তমানে বেশিরভাগ পারমাণবিক অস্ত্রের ক্ষমতা কয়েকশো কিলোটন পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ হিরোশিমায় ব্যবহৃত বোমার তুলনায় বহুগুণ বেশি বিধ্বংসী। পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়মগুলো কি? এরপরই শুরু হয় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। সোভিয়েত ইউনিয়ন সহ অন্যান্য দেশও পারমাণবিক অস্ত্র তৈরি করতে থাকে, আর এর মধ্য দিয়েই পৃথিবী প্রবেশ করে এক অবিবেচনাপূর্ণ অস্ত্র সঞ্চয় ও প্রতিযোগিতার যুগে। স্নায়ুযুদ্ধে সেই বাস্তবতায় দাঁড়িয়ে অস্ত্র প্রতিযোগিতা হ্রাস টানতে 1970 সালে কার্যকর হয় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, বা সংক্ষেপে এনপিটি। এ চুক্তি অনুযায়ী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীনকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ এই দেশগুলো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি পেয়েছে। চুক্তির অন্যান্য সদস্য রাষ্ট্র প্রতিশ্রুতি দেয় যে তারা পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করবে শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে এই সীমারেখার মধ্যেই এনপিটি তাদেরকে পারমাণবিক গবেষণা পরিচালনা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক শক্তি ব্যবহারের অনুমতি দিয়েছে। এছাড়া চুক্তির আওতায় থাকা এই 5 পারমাণবিক শক্তিধারী রাষ্ট্রসহ সব সদস্য দেশই শপথ করেছে যে তারা আন্তরিকভাবে এমন আলোচনা চালিয়ে যাবে যার লক্ষ্য হবে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র ধ্বংস বা সীমিত করার কার্যকর উপায় খুঁজে বের করা। কারা এই অস্ত্রগুলোর মালিক? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীন ছাড়াও আরও 4টি দেশ পারমাণবিক অস্ত্রের মালিক, বা অনেকেই ধারণা করেন যে তাদের হাতে এই অস্ত্র রয়েছে। এই 4 দেশ হলো ভারত, ইসরায়েল, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। এর মধ্যে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়া দাবি করে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আর ইসরায়েলের বিষয়টি ওপেন সিক্রেট বলা যায়। ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় 1974 সালে, আর ভারতের নিকটতম প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী পাকিস্তান চালায় 1998 সালে। ইসরায়েলেরও পারমাণবিক অস্ত্রভান্ডার আছে বলে আন্তর্জাতিক মহলে বিশ্বাস করা হয়, যদিও দেশটি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে না। এই 3টি দেশই কখনো এনপিটিতে সই করেনি। উত্তর কোরিয়া একমাত্র দেশ যারা একসময় এনপিটির সদস্য ছিল, কিন্তু পরে নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। 2003 সালে দেশটি চুক্তি থেকে বেরিয়ে যায় এবং 2006 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। বর্তমানে 9টি দেশ পারমাণবিক অস্ত্রের মালিক, তবে এর মধ্যে প্রায় 90% অস্ত্রই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে রয়েছে। এই দুই দেশ বহুদিন ধরে সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভান্ডারের মালিক। এর একটি প্রধান কারণ হলো স্নায়ুযুদ্ধের অভিজ্ঞতা। সেই সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন বিপুল সংখ্যক পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল নিজেদের সামরিক কৌশল ও বৈশ্বিক প্রভাব বজায় রাখার অংশ হিসেবে। সেই ঐতিহাসিক প্রতিযোগিতা ও কৌশলগত চিন্তায় আজও তাদের বিশাল অস্ত্রভান্ডারের ভিত্তি হিসেবে রয়ে গেছে। এরপর কি হতে পারে? সৌদি আরব স্পষ্টভাবে জানিয়েছে যদি তাদের প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদন করে তবে তারাও একই পথে হাঁটবে। এতে মধ্যপ্রাচ্যের মতো অস্থির অঞ্চলে নতুন এক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে ইরান প্রায় 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। পশ্চিমা শক্তিগুলো বলছে এত উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুতের কোনো বেসামরিক উদ্দেশ্য থাকতে পারে না। নিশ্চিতভাবেই ইরান পারমাণবিক অস্ত্রের দিকে এগোচ্ছে বলেই মনে করে তারা। তবে ইরান দাবি করে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এনপিটি তাদেরকে এই অধিকার দেয়। বিশ্লেষকদের মতে ইরান চাইলে
খুব অল্প সময়ের মধ্যেই অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদন করতে পারে, তবে বোমা তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় লাগবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও পশ্চিমা দেশগুলো জানিয়েছে, ইরান বর্তমানে বোমা তৈরির দিকে এগোচ্ছে এমন কোনো স্পষ্ট প্রমাণ তাদের হাতে নেই।